নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, রিসেন্ট তো তোমরা সকলেই শুনে থাকবে যে এনটিপিসির কিন্তু একটা নোটিফিকেশান আউট হয়েছে এবং যত সম্ভব 14 তারিখ থেকে যত সম্ভব তবুও তোমরা দেখে নিও। আমি আর এর ডিটেলস ভিডিও, কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে ডিটেলসে এনটিপিসি নিয়ে অনেক যেসব আলোচনা সেগুলো দিয়েছে, তো আমি আর এই নিয়ে ডিটেলসে কিছু করলাম না। তো তোমরা অবশ্যই দেখে নিও। 14 তারিখ থেকে যত সম্ভব ফর্ম ফিল আপ শুরু হবে। এটা হচ্ছে হয় আন্ডার গ্রাজুয়েট কি গ্র্যাজুয়েট, তারপর আবার 21 তারিখে আছে। যদি প্রথমটা আন্ডার গ্র্যাজুয়েট হয়, 21 তারিখটা গ্র্যাজুয়েট হবে। তো যাই হোক, হয় গ্র্যাজুয়েট আগে বা আন্ডার গ্র্যাজুয়েট আগে, যে কোনো একটা তোমরা কিন্তু অতি অবশ্যই এগুলো দেখে নিয়ে ফর্মটা ফিল আপ কিন্তু শুরু করে দিও। আর আমি খুব তাড়াতাড়ি, দেখো আরপিএফ নিয়ে তো অনেক কিছু করলাম, যদিও এই কোশ্চেনগুলো আরপিএফ বা তোমার এনটিপিসি সব ক্ষেত্রেই প্রযোজ্য, তবে আমি এরপরে যে আমার থাম্বেল থাকবে এনটিপিসি এবং গ্রুপ ডিকে নিয়ে টার্গেট করেই আমি কোশ্চেনের সেট আপগুলো করবো। এটা যেমন আরপিএফকে টার্গেট করে সেট আপ করেছি, সেরকম এরপরেরগুলো এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট নিয়ে, ফলে সায়েন্সের কোশ্চেনের কিন্তু পার্টগুলো অনেক বেশি থাকবে। আমি চাইবো সায়েন্সটা তোমাদের আরও স্ট্রং করতে, তো এই কারণে সায়েন্সটা কিন্তু আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করব। তো আর বাকি যারা নিউ ভিউয়ার্স আছো, যারা প্রথম দেখছো, তাদের জন্য উদ্দেশ্যে জাস্ট বলে রাখি যে আমার কিন্তু এই সন্তু একাডেমি মানে একটা চ্যানেলেই মানে সন্তু একাডেমি নামেই কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে। যারা জয়েন করোনি তারা জয়েন করে নিও, কেননা সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে থাকি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে মডেল কোশ্চেন পেপার 58 নিয়ে আলোচনা করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কলা দুটি ভাস্কুলার বান্ডিল তৈরি করে? বলছে স্ক্লেরেনকাইমা এবং ফ্লোয়েম কলা, জাইলেম ও ফ্লোয়েম, নাকি স্ক্লেরেনকাইমা ও জাইলেম, নাকি প্যারেনকাইমা ও কুলেনকাইমা। দেখো, ভাস্কুলার বান্ডিল ব্যাপারটা কি এটা যদি জানো তাহলে জিনিসগুলো বুঝবে। তো আমি এখানে ডিটেলস এটা বললাম না, আমি তোমাদের এরপরে, কেননা সায়েন্সের পার্টটা আমি আলাদাভাবে তোমাদের করাবো, এই কথা দিচ্ছি। সেটা কি অন্যান্য একটা ভিডিওর মাধ্যমে, যে আলাদা করে সায়েন্সের পার্টটা ডিটেলসে একটুখানি বুঝিয়ে নিয়ে তবে কোয়েশ্চেনগুলো করলে তোমরা খুব সহজেই করতে পারবে। তো এটা আপাতত মনে রাখো যে জাইলেম ও ফ্লোয়েম এই যে কলা, সেটা কিন্তু ভাস্কুলার বান্ডিল তৈরি করে, জাইলেম ও ফ্লোয়েম। প্যারেনকাইমা কলা, কুলেনকাইমা কলা, হ্যাঁ, তারপরে তোমার স্ক্লেরেনকাইমা কলা, এগুলো আলাদা জিনিস। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বার্লিন কোন দেশের রাজধানী? স্পেন, ফ্রান্স, জার্মানি, জাপান। দেখো, এই দেশ এবং তার রাজধানী এবং সেই যে দেশের মুদ্রা, তার সংসদ, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তো বার্লিন কিন্তু এটা হচ্ছে জার্মানির রাজধানী। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। স্পেনের রাজধানী জানো যে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, এটাও খুব দেয়। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ এবং ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, আর জাপানের রাজধানী কি টোকিও, তাই না? এবার এইখানে যেটা দেয় যে এই যে জার্মানি, এদের যে মুদ্রা সেটা কি ইউরো, যেমন জার্মানি, ফ্রান্স, স্পেন, এদের সবারই কিন্তু ইউরো মুদ্রার নাম। পরবর্তী কোশ্চেন দেখো, যৌথ তালিকা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নাকি আয়ারল্যান্ড? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, অস্ট্রেলিয়া। তো যৌথ তালিকা, শুধু যৌথ তালিকা না, অস্ট্রেলিয়া থেকে কি যৌথ তালিকা, ব্যবসা বাণিজ্যের প্রতিবিধান বা প্রস্তাবনার ভাষা, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রস্তাবনার ভাষা। কিন্তু প্রস্তাবনাকে আমি বারবার করে বলেছি, দেখো প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে কোথা থেকে? ভারতীয় সংবিধানে যে গৃহীত হয়েছে প্রস্তাবনার ভাষা, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কিন্তু যদি বলা হয় প্রস্তাবনা, এই প্রস্তাবনাটাকে নেওয়া হয়েছে কিন্তু আমেরিকার সংবিধান থেকে। ক্লিয়ার? আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, যেটা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা যে এই নির্দেশমূলক নীতিসমূহ, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, কিন্তু যদি বলা হয় রাষ্ট্রপতির এই যে শব্দটা নেওয়া হয়েছে সেটা কিন্তু আলাদা। কিন্তু আমাকে বলেছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি কর্তৃক যে রাজ্যসভায় সদস্য মনোনয়ন, এটাও কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাশিয়া থেকে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর ফ্রান্স থেকে যেমন সৌভ্রাতৃত্ববোধ, সেরকম রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর একটা খুব ইম্পর্টেন্ট, মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কিন্তু রাশিয়া থেকে, আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা থেকে। আশা করি এগুলো সকলেই জানো, তবুও জাস্ট একবার রিমাইন্ড করে দেওয়া, যত শুনবে তত মনে থাকবে। ফোর্ডস কি বলছে? ফোর্ডস সেভিংস, এটা কি? ফোর্ড সেভিংস এই কথার অর্থ কী? বলপূর্বক সঞ্চয়, মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়, দুর্বল অর্থনীতি, নাকি স্বল্প আয় থেকে সঞ্চয়। তো মনে রাখবে, যখন মুদ্রাস্ফীতি হয় তো তখনও যে সঞ্চয় করা হয়, তার মানে কি ফোর্ডস দিয়ে তুমি ব্যাপারটা করছো, মানে এটা একটা অর্থনৈতিক ভাষা।
বাট আমি জাস্ট লজিক্যালি তোমাদের ব্যাপারটা বলছি যে ফোর্সড দিয়ে তুমি করছো, কোনো মুদ্রাস্ফীতি হচ্ছে তোমার সেভিংস করার উপায় নেই। তো এইটা হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়, ব্যাপারটাকে বলা হয় ফোর্স সেভিংস। নেক্সট কোশ্চেন, একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায়, একটা ব্যাটারি দিয়ে তুমি একটা বাল্ব জ্বালিয়েছো, এই প্রক্রিয়াতে কোন ধরনের শক্তি রূপান্তর জড়িত রয়েছে? বৈদ্যুতিক শক্তি থেকে রাসায়নিক শক্তি। দেখো একটা ব্যাটারি, তোমরা জানো ব্যাটারি সকলেই দেখেছো, ব্যাটারির একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক থাকে, তাই না? একটা পজিটিভ পার্ট থাকে, একটা হচ্ছে নেগেটিভ পার্ট থাকে। তো এইটা দিয়ে তুমি একটা কি করেছো, এই ব্যাটারির সাথে যুক্ত করে তুমি একটা বাল্ব জ্বালিয়েছো। তো বলছে ব্যাটারি থেকে বাল্ব জ্বলছে, তাহলে ব্যাটারিতে কি শক্তি আছে? ব্যাটারিতে হচ্ছে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক শক্তি আছে। তাহলে রাসায়নিক শক্তি থেকে তৈরি হচ্ছে কি আলোক শক্তি বা বৈদ্যুতিক শক্তি বলতে পারো। তাহলে যেখানে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, তো অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, আমাকে বাকি আর কিছু দরকারই নেই। যে এই যে ব্যাটারি থেকে যে বাল্ব জ্বলছে এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। অধিকার পৃচ্ছা, এই অধিকার পৃচ্ছা এই কথার অর্থ কী? মানে এটা একটা দেখো, অধিকার পৃচ্ছা কি বলা হয়? কিউ ওয়ারেন্টো, ঠিক আছে? কিউ ওয়ারেন্টো এটা হচ্ছে সংবিধানের বা তোমার বলতে পারো যে ধরো সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট, তোমার হাইকোর্ট বলছি কেন, হ্যাঁ সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের উপর কিছু বিধান দেওয়া বা কিছু আদেশ দেওয়া বা কিছু করা, কিছু বলা, এই ব্যাপারটাকে, এটা একটা সংবিধানের একটা শব্দ বা হাইকোর্ট কোর্টজনিত একটা শব্দ, যে অধিকার পিচ্ছা আছে, কিউ ওয়ারেন্টো আছে, সেরকম সার্টিয়ার আছে, হ্যাঁ, বা উৎপ্রেষণ, তারপরে ম্যান্ডামাস আছে, এরকম বিভিন্ন টাইপ আছে। তো এই যে অধিকার পিচ্ছা বা কিউ ওয়ারেন্টো এটা কি? এটা কি বলছে রাজ্য সরকারের অধীন কোনো পদের জন্য কোনো ব্যক্তির বৈধ যোগ্যতা আছে কি না তা দেখার জন্য আদালত এই লেখ জারি করে, সেটা বলেছে। তো দেখো আগে ব্যাপারটা, তোমাকে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস একবার করে বলে দিচ্ছি, এগুলো এর আগেও বলেছি কিন্তু অনেক দিন আগে বলেছি বলে এটা আবার রিপিট করছি। এই অধিকার পিচ্চাটা কিন্তু অপশান নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। মানে কি বলছে, রাজ্য সরকারের অধীন কোনো পদের জন্য কোনো একটা, তুমি ধরো কোনো একটা টিচার পদে চাকরি করছো, তাহলে তোমার সেই যোগ্যতা আছে কি না টিচার করার, সেইটা দেখার, হ্যাঁ, আদালত লেখ জারি করতে পারে সেটা দেখার জন্য। যদি বৈধ যোগ্যতা থাকে তাহলে তুমি করতে পারবে, আর যদি না থাকে তোমাকে সেখান থেকে বাদ দিতে পারে। তো এই যে আদালত এই লেখ জারি করে এটাকেই বলা হয় অধিকার পিচ্ছা। বাকিটা দেখি, নিম্ন আদালতে বিচারাধীন কোনো মামলার কার্যবিবরণী নথি উচ্চ আদালতে জমা দেওয়ার যে আদেশ এই লেখের মাধ্যমে দেওয়া হয়, মানে সেই লেখটা, তাহলে এটা তো বাকি অপশান বি সি ডি এটা তো এর সঙ্গে অধিকার পিচ্ছা না, তাহলে এইটা কি? তখন এই যে এইটা অপশান বি, এটাকে বলা হয় হচ্ছে সার্টিওয়ারি বা উৎপ্রেষণ। কি বললাম? সার্টিওয়ারি বা উৎপ্রেষণ। মানে কি? মানে যেমন আমরা দেখো না যে ধরো কোনো মামলা হাইকোর্টে হচ্ছে, তো হাইকোর্ট থেকে বা নিম্ন কোনো আদালতে হচ্ছে, সেই নিম্ন আদালত থেকে তোমার যে উচ্চ আদালতে যে মামলাটা নিয়ে যাওয়ার জন্য এই যে আদালত যে লেখ জারি করে এটাকে বলা হয় কি? সার্টিওয়ারি বা উৎপ্রেষণ। অর্থাৎ দেখো লেখা আছে নিম্ন আদালতে বিচারাধীন কোনো মামলার কার্যবিবরণীর নথি উচ্চ আদালতে জমা দেওয়ার যে আদেশ, যে আদালত যে আদেশ দেয় এই আদেশটাকে, এই ঘটনাটাকে বলা হয় সার্টিওয়ারি বা উৎপ্রেষণ। তাহলে অপশান সিটা কি? সিটা দেখি, বলছে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এলাকা বা এখতিয়ারের মধ্যে থাকতে বাধ্য করা হয় একটা লেখের মাধ্যমে। সেই লেখটাকে কি বলা হয়? মানে ধরো সাপোজ নিম্ন আদালত কোনো একটা রায় দিল, ঠিক আছে, এবং সেই রায়টা দেখা গেল মানে উচ্চ আদালতের একটু বিরুদ্ধাচরণ করছে, তো উচ্চ আদালত চাইলে নিম্ন আদালতকে তার এখতিয়ারটা দেখাতে পারে। যেমন আমরা বলি না, তুই তোর এখতিয়ারের মধ্যে থাকবি, তো এই যে এখতিয়ার যে দেওয়া সেটা যে লেখের মাধ্যমে দিতে পারে তাকে বলা হয় প্রহিবিশন বা প্রতিষেধ। আর অপশান ডিতে কী আছে? এই লেখ জারি করে মানে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করা আদেশ দিতে পারে। তুমি ধরো স্কুল টিচার হয়েছো বা তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে আছো, তো সরকার তোমাকে তোমার ডিপার্টমেন্টের কাজ যেন তুমি ঠিকমতো করো, সেই করার জন্য সুপ্রিম কোর্ট, সরকারও কেন বলছি, সুপ্রিম কোর্ট সেই আদেশটা দিতে পারে। সেই আদেশটাকে বলা হয় ম্যান্ডামাস বা পরমাদেশ। আর একটা আছে মনে রাখো, হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ। অর্থাৎ
পুলিশ যদি ধরো আমাকে অ্যারেস্ট করলো, তো আমাকে অ্যারেস্ট কেন করেছে সেটা কিন্তু তাকে জানাতে হবে, পুলিশকে সেটা আদালতকে জানাতে হবে, বা আমাকে যখন আদালতে নিয়ে যাওয়া হবে তখন আদালতে বন্দি প্রত্যক্ষীকরণ মানে কি, বন্দি যে তাকে বন্দি করেছে তাকে সামনে রেখে আদালতে তাকে কোর্টে হাজিরা দিতে হবে এবং তাকে সামনে রেখে পুলিশকে জানাতে হবে যে কেন তাকে করেছে, মানে কেন তাকে আটক করা হয়েছে, বেআইনিভাবে না আইনিভাবে। যদি আইনিভাবে হয় তাহলে ঠিক আছে, বেআইনিভাবে হলে তাকে মুক্তি দিতে হবে। তো এই হেবিয়াস কর্পাসের মাধ্যমে কিন্তু বা বন্দি প্রত্যক্ষীকরণের মাধ্যমে আদালত এটা পুলিশকে দিতে পারে। ওকে, চলো। তো এই জিনিসগুলো ডিটেলসে যত জানবে তত, এই 4-5টার বাইরে কিন্তু আর দেয় না, এইখান থেকে এই 4-5টার মধ্যেই দেয়। বলছে কোন দেশের সরকারি নথি অরেঞ্জ বুক নামে পরিচিত? নেদারল্যান্ড, গ্রেট ব্রিটেন, ইটালি নাকি বেলজিয়াম? তো এগুলো বারবার পড়িয়েছি, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ নেদারল্যান্ডের কিন্তু যে সরকারি নথি সেটা অরেঞ্জ বুক নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন দুটি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত্রি সমান হয়? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, জিওগ্রাফির কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেন বারবার আসে। তো মনে রাখবে কি, এটা তো আশা করি তোমরা সকলেই জানো, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এবং দেখো এটা খুব সহজেই মনে রাখবে কি করে, এরকমও বলতে পারো। তো তোমরা জানো 21শে মার্চ মার্চে আছে, তো আমরা কি বলি মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর হয় জলবিষুব। ক্লিয়ার? 21শে মার্চ তো আছে, তার মানে মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব। এবং এই যে বিষুব, এই যে আমি বিষুব বলছি, এই বিষুব কথার অর্থই হচ্ছে সমান। এই বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান। তাহলে বিষুব কথার অর্থ যদি সমান হয় এবং 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর যদি জলবিষুব হয়, তাহলে আমি বলতেই পারি যে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর কিছু একটা সমান হয়, সেটা কি? দিবা ও রাত্রি সমান হয়। তো আশা করি এই সালটা কিন্তু এই ডেটটা কিন্তু দুটো কোশ্চেন হলো, কি উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিবারাত্রি যেমন সমান হয়, এবং এই দিনটাতেই কিন্তু 21শে মার্চ ও 23 সেপ্টেম্বর সেটা হচ্ছে একটা মহাবিষুব, একটা হচ্ছে জলবিষুব। পরবর্তী কোশ্চেন দেখো, কার্নেল কি? এটা একটা হার্ডওয়্যার, একটা অপারেটিং সিস্টেমের অংশ, নাকি মেমোরির অংশ, নাকি ইউজার ইন্টারফেস? যারা কম্পিউটার সম্বন্ধে ভালো আইডিয়া আছে তারা ব্যাপারটা জানো, কিন্তু যারা ধরো কম্পিউটার অত বেশি আইডিয়া নেই তারা কিন্তু মুখস্থ রাখতে হবে যে এটা একটা অপারেটিং সিস্টেমের অংশ। অপারেটিং সিস্টেম কি তোমরা একটু জেনে নিতে পারো, হার্ডওয়্যার কি, হ্যাঁ, তারপরে অপারেটিং সিস্টেম কোনটা, যেমন এগুলো বারবার আসে। তারপরে যেমন কম্পিউটারে আরও কিছু কোশ্চেন আসে, বিশেষ করে রেলে যে কোশ্চেনগুলো আসে, যে তোমাকে শর্ট টাইপ, মানে তুমি কীভাবে একটা পেজ ধরো ওপেন আছে, তুমি ডিরেক্টলি শাটডাউন করবে কীভাবে কম্পিউটারকে। তো এই যে শর্ট যে কীগুলো, এগুলো কিন্তু আসে, এবং সেগুলো আমরা তোমাদের কাছে নিয়ে আসবো। 20-20টার মতো শর্ট কি পড়লেই, 20টাও লাগে না, 15টার মধ্যে পড়লেই ঘুরিয়ে ফিরিয়ে আসে, 15-20টা পড়লেই যথেষ্ট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ড্যাশ উদ্ভিজ্জ হরমোন নয়, বলছে নিচের কোনটি উদ্ভিজ্জ হরমোন নয়? তো তোমরা সকলেই জানো অ্যাড্রিনালিন, তাই না? অ্যাড্রিনালিন কি? অ্যাড্রিনাল গ্রন্থির মেডাল অংশ থেকে খরিত হয়। তো এই যে অ্যাড্রিনালিন হরমোন, সেই হরমোনটা কিন্তু উদ্ভিজ্জ হরমোন নয়, এটা প্রাণীজ হরমোন। এবং এই যে অ্যাড্রিনালিন যে হরমোন, এবং এই হরমোনকে কী বলা হয়? এই হরমোনকে বলা হয় আপাতকালীন হরমোন। কেননা মানে পরিস্থিতিতে বিপদের সময় এই হরমোন খরিত হয়ে আমাদের কি করে? আমাদের নিউট্রাল মাইন্ড করে দেয় বা প্রশমিত করে আমাদেরকে। আর জিবরেলিন, অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড এগুলো কিন্তু সবই উদ্ভিজ্জ হরমোন। নেক্সট কোশ্চেন, কত সালে বেসিনের সন্ধি সংগঠিত হয়? 1802, 1809, 1817 নাকি 1822? তো রাইট অ্যান্সার 1802। 1802 সালে কিন্তু এই বেসিনের সন্ধি, এটা কিন্তু খুব আসে, বেসিনের সন্ধি আরও কিছু আছে। তো 1802 সালে কিন্তু বেসিনের সন্ধি সংগঠিত হয়। 1809 সালে কি হয়েছিল? 1809 সালে অমৃতসরের সন্ধি হয়েছিল। এবং 1817 যেটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কেননা 1817 সালে হিন্দু কলেজ স্থাপন হয়েছিল। ওকে, হিন্দু কলেজ স্থাপন, এটাও দেয় পরীক্ষায় যে হিন্দু কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো হিন্দু কলেজ স্থাপন কত সালে? 1817 সালে। এবং 1822-এ কী হয়? 1822-এ মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তন হয় হচ্ছে 1822 সালে। নেক্সট কোশ্চেন,
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র মুখোপাধ্যায় নাকি প্রফুল্লচন্দ্র সেন? তো রাইট অ্যান্সার কী হবে? দেখো সবই প্রফুল্লচন্দ্র, তোমরা সকলেই জানো প্রফুল্লচন্দ্র, কিন্তু রায়, ঘোষ নাকি মুখোপাধ্যায় নাকি সেন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ প্রফুল্লচন্দ্র ঘোষ কিন্তু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি 1947 থেকে 1948 সাল পর্যন্ত কিন্তু ছিলেন। তারপরেই কে এসছেন? তারপরেই এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। ক্লিয়ার? আর প্রফুল্লচন্দ্র সেন কিন্তু তৃতীয় মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন প্রফুল্লচন্দ্র সেন। বলছে কে সার্কিট ডিজাইনে বুলিয়ান বীজগণিতের প্রথম প্রয়োগ করেন? ওয়ালটন বথ, জর্জ বুল, ক্লদ শ্যানন নাকি রিচার্ড সুমান? তো ক্লদ শ্যানন ইনি কিন্তু সার্কিট যে ডিজাইন সেখানে বুলিয়ান বীজগণিতের প্রথম প্রয়োগ করেন কিন্তু ক্লদ শ্যানন। পরবর্তী কোশ্চেন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ে, জার্মানি, জাপান নাকি অস্ট্রেলিয়া? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, জাপানকে কিন্তু বলা হয় উদীয়মান সূর্যের দেশ। নরওয়েকে কি বলা হয়? তোমরা সকলেই জানো নিশীথ সূর্যের দেশ, একে বলা হয় নরওয়ে, নিশীথ সূর্যের দেশ নরওয়ে। এবং অস্ট্রেলিয়াকে কি বলা হয়? অস্ট্রেলিয়া হচ্ছে আর অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালি পশমের দেশ। তাহলে নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে, জাপানকে বলা, এই দুটোর মধ্যে কিন্তু গণ্ডগোল হয়ে যায় যে উদীয়মান সূর্যের দেশ আর নিশীথ সূর্যের দেশ। তো উদীয়মান সূর্যের দেশ হচ্ছে জাপান এবং নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। আর অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালি পশমের দেশ, তারপরে ক্যাঙ্গারুর দেশ, এটাও কিন্তু অস্ট্রেলিয়া। পরবর্তী কোশ্চেন নাম্বার 15 বলছে 50 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে চললে বস্তুটির ভরবেগ কত? দেখো খুব ইজি অঙ্ক, এটাও রেলওয়েতে এসেছিলো। তোমার ভরবেগের ফর্মুলাটা শুধু জানতে হবে যে ভরবেগের ফর্মুলাটা কী। তো ভরবেগের ফর্মুলা হচ্ছে এম ইন্টু ভি, মাস ইন্টু গতিবেগ, মানে ভর ইন্টু গতিবেগ, মাস ইন্টু ভেলোসিটি, এটাকেই বলা হয় ভর আর বেগ। তা মাস কত দেওয়া আছে? তো 50 কেজি, এটা এসআইতে দেওয়া আছে, তো 50 লিখলাম। যেহেতু এসআইতে দেওয়া আছে, এটাও কেজি, দেখো এটাও মিটার পার সেকেন্ড, তার মানে এসআইতেই দেওয়া আছে, আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তা 50 ইন্টু ভেলোসিটি কত? ভেলোসিটি 6, তাহলে 5 6 30, 5 6 30 মানে 300, তাহলে 300তে অ্যান্সার হবে। এবার দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স আর কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আমাকে বেগের একক কী, মানে কী করে বুঝবে বেগের একক? মিটার পার সেকেন্ড। তাহলে এখানে নিশ্চয়ই এখানে কি 50-এর সঙ্গে কী ছিল? কেজি ছিল, 50 কেজি, আর এখানে কি ছিল? মিটার পার সেকেন্ড মানেই সেকেন্ড ইনভার্স, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। একটা জিনিস বলে দিই, দেখো মিটার পার সেকেন্ড আর মিটার সেকেন্ড ইনভার্স এই দুটো জিনিসই কিন্তু সেম, ওকে চলো। চান্দেলা রাজবংশের প্রতিষ্ঠাতা কে? যশোবর্মন, নান্নুক, কাদুনগণ নাকি দান্তি দুর্গ? তো চান্দেলা রাজবংশের প্রতিষ্ঠাতা এরকম টাইপের একটা যে কোনো রাজবংশ, যেমন একবার রেলওয়ে দিয়েছিল যে প্রতিহার বংশের বা গুর্জর বংশের প্রতিষ্ঠাতাকে, তো এরকম টাইপের যে কোনো বংশের প্রতিষ্ঠাতা, তার শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা, এই তিনটে নাম কিন্তু তোমরা একটু মনে রেখো। তো চান্দেল যে রাজবংশ তার প্রতিষ্ঠাতা হচ্ছে নান্নুক, কোথাও নানুক লেখা থাকে, নানুক বা নান্নুক। মধ্যযুগের ভারতের লেখা গীত গোবিন্দম বা গীত গোবিন্দ গ্রন্থের লেখককে? জয়দেব, মীরাবাই, তুলসীদাস, কবির? তো রাইট অ্যান্সার জয়দেবের লেখা গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ। ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি? বর্তমানে মোট 2024 সাল পর্যন্ত 2024 পর্যন্ত বর্তমানে টোটাল কিন্তু 85টি রামসার সাইট আছে ভারতে। এর মধ্যে মনে রাখবে যেটা পরীক্ষায় খুব দেয়, এই যে সুন্দরবন যে রামসার সাইট, এটা ঘোষিত হয়েছিল কত সালে? তো মনে রাখবে সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয়েছিল 2019 সালের যত সম্ভব 30 জানুয়ারি, 2019 সালের 30শে জানুয়ারি কিন্তু এই সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয়েছিল। এবং এটা কততম, এটাও পরীক্ষা দেয় যে সুন্দরবন কততম রামসার সাইট ঘোষিত হয়েছিল? তো মনে রেখো 27তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। আর 2024-এ বর্তমানে লাস্ট 3টে রামসার সাইট ঘোষিত হয়। 2000 আগে ছিল তোমার 82, তো 2024-এ 3টে রামসার সাইট তোমার ঘোষিত হয়, যার নাম হচ্ছে, একটা হচ্ছে নাঞ্জারায়ন
আমি আর নাম লিখছি না, আমি তোমাদের বলে দিচ্ছি, মনে রেখো যে নাঞ্জারায়ন পাখি অভয়ারণ্য, আর একটা হচ্ছে তামিলনাড়ুর তোমার হচ্ছে কাজু ভ্যালি পাখি অভয়ারণ্য, কি বললাম, নাঞ্জারায়ন পাখি অভয়ারণ্য, কাজু ভ্যালি পাখি অভয়ারণ্য, আর তাওয়া জলাধার, মধ্যপ্রদেশের তাওয়া জলাধার, এই তিনটে হচ্ছে রামসার সাইট ঘোষিত হয়েছে 2024 সালে। আর তোমরা কমেন্টে জানিও যে প্রথম রামসার সাইট ঘোষিত হয়েছে ভারতে কোনটি প্রথম রামসার সাইট ঘোষিত হয়, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, লোন ওয়েভার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? কৃষি, শিল্প, প্রযুক্তি নাকি শিক্ষা? তো লোন ওয়েভার এই শব্দটি কিন্তু জড়িত হচ্ছে কৃষির সঙ্গে। নেক্সট কোশ্চেন, হাওয়া মহল কী দ্বারা নির্মিত? হলুদ বেলেপাথর, নীল পাথর, লাল ও হলুদ বেলেপাথর নাকি সাদা মার্বেল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, লাল ও হলুদ বেলেপাথর দিয়ে কিন্তু এই হাওয়া মহল গঠিত। সাংবিধানিক পরিষদ কোন দিনে ভারতের জাতীয় পতাকাটি গ্রহণ করেছিলেন? 26শে জানুয়ারি 1947, 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1950 নাকি 22শে জুলাই 1947? তো রাইট আনসার 22শে জুলাই 1947। এই দিনে কিন্তু সাংবিধানিক পরিষদ, আমাদের যে গণপরিষদ, সেই গণপরিষদ ভারতের যে জাতীয় পতাকা, এই পতাকাটি গ্রহণ করা হচ্ছে 22শে জুলাই 1947। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। এর আগে এই গণপরিষদ নিয়ে বা জাতীয় পতাকা কবে গৃহীত হয়, তারপরে তোমার সংবিধান কবে গৃহীত হয় এবং ভারতীয় সংবিধান যে গৃহীত হয় এবং কার্যকর হয়, এগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আগে বহুবার বলেছি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মৌলের মধ্যে কোনটি বিজারক নয়? দেখো, জিঙ্ক, সোডিয়াম, ক্লোরিন, কোক। দেখো, জিঙ্ক বিজারক, সোডিয়ামও বিজারক, কোকও বিজারক, কিন্তু ক্লোরিন এটা কিন্তু গ্যাস। তো যেগুলো গ্যাস হয় না, তারা ন্যাচারালি জারক দ্রব্য হয়। কি বললাম? যারা গ্যাস হয়, যেমন আমি যদি বলি ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে সাধারণত তোমার নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কি? এগুলো সব গ্যাস। তো গ্যাস মাত্র সাধারণত ম্যাক্সিমামই জারক দ্রব্য হয়। কেননা তুমি ধরো কোনো কিছু পারছো না, তখন কিছুটা ক্লু লাগিয়েও তুমি কাজ করতে পারো। কেননা অনেক কিছু আছে, কিছু ব্যতিক্রম থাকতেই পারে। তো ব্যতিক্রম জিনিসগুলো আলাদা ব্যাপার, কিন্তু ন্যাচারালি যেটা হয় সেটা তোমাকে জানতেই হবে। তো যে কোনো গ্যাস সাধারণত জারক দ্রব্য হয়, আর ধাতুরা হয় বিজারক দ্রব্য। এটা তোমরা একটু মাথায় রেখো, তাহলেই হবে। নেক্সট কোশ্চেন, কার পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি তোমার সংগঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কার পৃষ্ঠপোষকতায়? অজাতশত্রু, কনিষ্ক, কালাশোক নাকি অশোক? তো রাইট অ্যান্সার সম্রাট অশোকের কিন্তু পৃষ্ঠপোষকতায় এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। এবং এই সম্পর্কিত প্রচুর কোশ্চেন, যেমন দুই একটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমেই যদি বলি বৌদ্ধ সম্মেলন, তো বৌদ্ধ মানেই চলে আসবে আমাদের গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধ সম্পর্কিত বহুত কোশ্চেন হয়। তিনি নেপালের কপিলাবস্তু নগরে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি যে সিদ্ধি লাভ করেন বা দিব্যজ্ঞান লাভ করেন মাত্র 35 বছর বয়সে, তাই না? যেটাকে বোধি বা দিব্যজ্ঞান তিনি লাভ করেন এবং তার থেকে তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী বা তথাগত, তাই কি না? এবং এখানে একটা জিনিস হচ্ছে, তার মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। এবং কোথায় তিনি মৃত্যুবরণ করেন সেটা হচ্ছে কুশীনগর, মল্ল রাজ্যের রাজধানী হচ্ছে কুশীনগরে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং তিনি কিন্তু অষ্টাঙ্গিক মার্গ এর প্রবর্তন করেন এবং তার যে সম্প্রদায় সেটা হচ্ছে হিনজান এবং মহাযান, আর দিগম্বর শ্বেতম্বর কি, সেটা হচ্ছে জৈন ধর্মে আছে। ওকে, এবং তার যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক, যেটা হচ্ছে তিনটে, অর্থাৎ সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, তাই কি না? এবার আসি আমরা যেটা এই যে মেইন ব্যাপার, যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটা কার সময় হয়েছিল? তৃতীয় হয়েছিল। দেখো, এটা কিন্তু আমি একটা ছন্দের মাধ্যমে তোমাদের পড়িয়ে রেখেছি, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, দেখবে পেয়ে যাবে। ওকে, তো প্রথম হয়েছিল অজাতশত্রু, দ্বিতীয় কি কালাশোক, তৃতীয় হচ্ছে অশোক এবং চতুর্থ হচ্ছে কনিষ্কর সময় কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। ক্লিয়ার? এবং এগুলো পরীক্ষা এরকমও দেয় যে এই যে অজাতশত্রুর সময় অজাতশত্রু পৃষ্ঠপোষকতায় কোন তোমার বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন। এবং তার স্থান কোথায় ছিল? তো মনে রাখবে সেটার স্থান ছিল রাজগৃহ। ক্লিয়ার? এবং তার সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। এবং এই যে বৌদ্ধ সম্মেলন, তার তাৎপর্য কী ছিল? তো মনে রাখবে প্রথম বৌদ্ধ সম্মেলনের তাৎপর্য হচ্ছে বিনয় পিটক এবং সূত্র পিটক, এগুলো সংকলন। ক্লিয়ার? তো এইভাবে এইখানে বহুত কোশ্চেন হয়, এগুলো কিন্তু তোমাকে যত রিভিশন দেবে তত মনে থাকবে। নেক্সট কোশ্চেন, 1793 সালে ড্যাশ
মানে কে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিলেন? রবার্ট ক্লাইভ, লর্ড হার্ডিঞ্জ, লর্ড কর্নওয়ালিস নাকি স্যার জন শোর? তো লর্ড কর্নওয়ালিস কিন্তু 1793 সালে কিন্তু ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু চালু করেন। কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতের জাতীয় গণিত দিবস পালিত হয়? শ্রীনিবাস রামানুজন, এপিজে আব্দুল কালাম, সিভি রমন নাকি এমএস স্বামীনাথন? তো শ্রীনিবাস রামানুজন এর জন্মদিন উপলক্ষে কিন্তু তোমার জাতীয় গণিত দিবস পালিত হয়। এবং এইখানে একটা কথা বলে রাখা ভালো যে গণিতে কিন্তু কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না, তো গণিতে একটা পুরস্কার দেওয়া হয়, তার নাম হচ্ছে অ্যাবেল পুরস্কার। কি বললাম? অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। এবার আমার কোশ্চেন হচ্ছে, তোমরা কমেন্টে জানাবে, এর আগেও বহুবার অনেকে জানিয়েছো যে কত সাল থেকে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, কত সাল থেকে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়? অর্থনীতিতে ব্যাংকের ন্যূনতম সুদের হারকে বোঝাতে ব্যবহৃত শব্দটি কি? যার কমে সে ধার দিতে পারে না। ক্লিয়ার? বলছে মার্জিনাল রেট। আর একবার দেখে নাও, বলছে অর্থনীতিতে ব্যাংকের ন্যূনতম সুদের হারকে বোঝাতে ব্যবহৃত শব্দটা কি এই চারটে অপশনের মধ্যে যার কমে সে ধার দিতে পারবে না? সেটাকে বলা হয় মার্জিনাল রেট নাকি প্রাইম লেন্ডিং রেট নাকি রিজার্ভ রেট নাকি বেস রেট? তো এটাকে বলা হয় বেস রেট। একটা বেস থাকে, আমরা বলি না একটা সব কিছুর একটা লিমিট আছে, এর নিচে গেলে অসুবিধা হতে পারে, তো এটাকে আমরা কি বলি? বেস। আমরা একটা বেস ধরে সব কিছুকে যাচাই করি, তাহলে ওটাকে বলা হয় বেস রেট, যার কমে ব্যাংক কিন্তু ধার দিতে পারবে না। ক্লিয়ার? তো বেস রেট। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয়? বলছে একটি বস্তুর ওজন পৃথিবীর মাঝখানে শূন্য হয়ে যায়, তো এটা তো সঠিক, এটা সঠিক নয় বলা যাবে না। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন শূন্য হয়ে যায়। ওকে। বলছে একটি বস্তুর না, এটা বস্তুর হবে। হ্যাঁ, একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সর্বাধিক এবং বিষুব রেখায় সবথেকে কম হয়। আসছি পরে। এটাও সঠিক, কেননা একটা বস্তুর ওজন কিন্তু মেরু অঞ্চলে কিন্তু সর্বাধিক হয়। মনে রাখবে, দেখো আমার যেটা সঠিক নয় সেটা তো আমি বলবোই, কিন্তু যেগুলো সঠিক সেগুলো তোমাকে জেনে রাখতে হবে। তোমাকে তো এরকমও কোশ্চেন দিতে পারে কোনটা সঠিক, তাই না? তো এই কারণে এইগুলো জেনে রাখা যে মেরু অঞ্চলে কিন্তু কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় এবং নিরক্ষরেখায় বা বিষুব রেখায় কিন্তু বস্তুর ওজন সবথেকে কম হয়। আর অপশান সি বলছে মেরু অঞ্চলে সবথেকে কম, তো মেরু অঞ্চলে কিন্তু সবথেকে কম হয় না। তো কোশ্চেনের রেসপেক্টে দিস ইজ রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর বাকি কি বলেছে? একটি বস্তুকে সমুদ্রপৃষ্ঠ থেকে যত বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হবে সেটির ওজন তত হ্রাস পাবে। একদমই তাই। কলকাতা থেকে যত আমরা দার্জিলিংয়ে যাব তত কি হবে? বস্তুর ওজন তত কী হবে? হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28 বলছে নিম্নের কে বাস্কেটবল খেলাটি উদ্ভাবন করেছিলেন? উইলিয়াম চেঞ্জ, ফ্রাঙ্ক মহান, জেমস নাইট মিট নাকি জি খমসান? তো বাস্কেটবল এই খেলাটি উদ্ভাবন করেছিলেন কিন্তু জেমস নাইস মিট। এই বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় লাগে এটা তোমরা কমেন্টে জানাবে। বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন, মানে একদিকে কতজন খেলোয়াড় লাগে, টোটাল না। অরুণ শৌরি এই বইয়ের লেখককে? আচ্ছা, লেখক বলেছে অরুণ শৌরি নিম্নলিখিত কোন বইয়ের লেখক? তো অনিতা গেটস এ জীবন, আচ্ছা জীবন হবে না, অনিতা গেটস এ লাইফ, এটা লাইফ হবে। ওকে, অনিতা গেটস দ্য বল, অনিতা গেটস দ্য বেল। তো রাইট অ্যান্সার কী হবে? অরুণ শৌরি হচ্ছে অনিতা গেটস বেল, অরুণ শৌরি এই বইয়ের লেখক। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার, মানে তুমি বা আমি বা যে কেউ ভারতের যে জাতীয় পতাকা সে উত্তোলন করার অধিকার আমরা যে পাই সেটা সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে? অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 18, অনুচ্ছেদ 20 নাকি অনুচ্ছেদ 19? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলো আসে, একটু ক্রিটিক্যাল মনে হয়, বাট অনুচ্ছেদ 19-এ কিন্তু বলা আছে যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার প্রত্যেকটা ভারতের নাগরিকের কিন্তু অধিকার আছে। ঠিক আছে, অনুচ্ছেদ 19-এ কিন্তু এটা বলা আছে। পরবর্তী কোশ্চেন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হলেন কিরণ বেদী, অরুণিমা সিনহা, তরু দত্ত নাকি দেবিকা রানী? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, দেবিকা রানী। ইনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা হলেন দেবিকা রানী। এবং এর সাথে যদি কিরণ বেদী সম্পর্কে আমরা বলি, তো কিরণ বেদী কে ছিলেন? তিনি ছিলেন ভারতীয়
প্রথম মহিলা আইপিএস অফিসার, ভারতীয় প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছেন কিরণ বেদি, এবং একে নিয়ে কিন্তু একটা বইও আছে, একটা মুভিও আছে। এবং ভারতীয় মহিলা প্রথম আইএএস অফিসারকে, প্রথম আইএএস অফিসার হচ্ছে জর্জ মালহোত্রা, আন্না জর্জ মালহোত্রা। প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? মীরা সাহেব ফতেমা বিবি। প্রথম এমএ উত্তীর্ণকে চন্দ্রমুখী বসু, এবং প্রথম সাম্মানিক স্নাতক হচ্ছে কামিনী রায়, এবং প্রথম স্নাতক হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু উভয়, তাই না? চন্দ্রমুখী বসু প্রথম এমএ, তো তিনি স্নাতক করেই হয়েছেন, তো প্রথম স্নাতক হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ। প্রথম হাইকোর্টের বিচারপতিকে আন্না চণ্ডী। তো এইগুলো কিন্তু প্রথম রাজদূত কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। ক্লিয়ার? প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু, এবং প্রথম মুখ্যমন্ত্রী, এগুলো কি ভারতীয় সব বলছি, সরোজিনী নাইডু তো রাজ্যপাল, প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী, প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম লোকসভার অধ্যক্ষ মীরা কুমার, প্রথম রাষ্ট্রপতি প্রতিভা পাটেল। তো এগুলো তোমাকে যখনই আমি এই টাইপের কোশ্চেন দেবো, আমার একটাই সবাইকে বলার, যখনই এই প্রথম ভারতীয় মহিলা বা কিছু দেবো না, তোমরা প্রথম ভারতীয় মহিলার সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয়, যেমন দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক, সেরকম রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এগুলো পড়ে যাবে, জাস্ট নিজের মতো করে পড়ে যাবে। এবং যদি বলি অরুণিমা সিনহা কে ছিলেন? প্রথম এভারেস্ট জয়ী প্রতিবন্ধী। দেখো, যদি বলা হয় প্রথম এভারেস্ট জয়ীকে, তখন হবে বাচেন্দ্রী পাল। সালটা হচ্ছে 1984, আমি বারবার বলি বাচেন্দ্রী পাল, তিনি কিন্তু প্রথম এভারেস্ট জয়ী 1984। কিন্তু যদি বলা হয় প্রথম এভারেস্ট জয়ী ভারতীয়, প্রথম মহিলা ভারতীয় যিনি প্রতিবন্ধী মহিলা যিনি এভারেস্ট জয়ী, তখন অ্যান্সার হবে অরুণিমা সিনহা। এবং যদি বলি তরু দত্ত কে ছিলেন? তরু দত্ত হচ্ছে প্রথম ইংরেজি ভাষার কবি, মহিলা ইংরেজি ভাষার কবি হচ্ছে তরু দত্ত। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে কার্য নির্ভর করে না নিম্নলিখিত কার উপর। দেখো, আমরা কার্য ইকুয়াল টু কী জানি, এইটুকু তুমি যদি জানো তাহলে তুমি অ্যান্সার করে দিতে পারবে, তুমি অ্যান্সার করতে পারবে। দেখো, ডব্লিউ ইকুয়াল টু কী জানি? ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। দ্যাট মিন্স এফ মানে বলের উপর নির্ভর করে, এস মানে সরণের উপরও নির্ভর করে, কস থিটা মানে কি? কোনো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো, বলের উপর নির্ভর করে, বল ও সরণের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে, সরণের উপরও নির্ভর করে, কিন্তু ভরবেগ এর উপর কিন্তু কার্য নির্ভর করে না। ক্লিয়ার? আশা করি। দেখো, এই কারণেই বলছি, তোমরা যদি ডিটেলসে জিনিসগুলো জানো তাহলে তোমরা কোনো দিন ভুল করার জায়গাই পাবে না। তো কার্য ভরবেগের উপর কিন্তু নির্ভর করে না, তোমার ভর কত হবে, হ্যাঁ, তার উপর কিন্তু ভরবেগ কত তার উপর কার্য নির্ভর করে না। কার্য বলের উপর নির্ভর করে, সরণের উপর নির্ভর করে, এবং বল ও সরণের যে মধ্যবর্তী কোণ তার উপর নির্ভর করে। পরবর্তী কোশ্চেন, এবং এটাও মনে রাখো, কার্য কিন্তু একটি স্কেলার রাশি, শুধুমাত্র আমরা কার্যের মান পেতে পারি, কিন্তু কার্যের অভিমুখ আমরা কিন্তু পেতে পারি না। নেক্সট কোশ্চেন 33, কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885, 1886, 1888 নাকি 1882? তো 1885 সালে কিন্তু ভারতীয় যে জাতীয় কংগ্রেস সেটা প্রতিষ্ঠিত হয়, এবং প্রতিষ্ঠা করেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। ওকে, এবং যে প্রথম যে সভাপতি তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। 1 কিলোওয়াট ঘন্টা, এটাকে বলা হয় কিলো, এইটার যে মানে ভাষাটা সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তো কিলোওয়াট ঘন্টা, এই যে 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল, তো এটা কিন্তু তোমাকে ডেটাটা মনে রাখতে হবে, 3.6 ইন্টু 10⁶ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল। এবার এই পাওয়ারটা চেঞ্জ করে তোমাকে দশমিক এদিক ওদিক দিতে পারে, সেটা আশা করি তোমরা সকলেই জানো। যদি পাওয়ার ডান দিকে যায় তাহলে কী হবে? পাওয়ার ডান দিকে গেলে মানটা কমবে, তাই না? মানে 10⁻⁴ বেসটা যে পাওয়ারটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে যত ডান দিকে যাবে। তো এইভাবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তোমাকে পাওয়ার এই দশমিক এইদিক ওদিক করে অ্যান্সার একটু ওলটপালট করে দিতে পারে। বৈদিক যুগের চতুরাশ্রমের তৃতীয় পর্যায় হচ্ছে বানপ্রস্থ। তোমরা সকলেই জানো বৈদিক যুগে চতুরাশ্রম প্রথা ছিল, সেটা কি? প্রথম কী ছিল?
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই যে বানপ্রস্থ সেটা হচ্ছে তোমার তৃতীয়। তো এইখানে মূলত কি বলা হয়েছে, বানপ্রস্থতে মূলত কি বলা হয়েছে, বলছে গুরুগৃহে বাস ও বিদ্যাচর্চা, নাকি সমস্ত সাংসারিক বন্ধন ছিন্ন করে সন্ন্যাস গ্রহণ করে পরমাত্মার চিন্তায় দিন যাপন, নাকি সংসার ধর্ম পালন, নাকি সংসার ত্যাগ। তো বানপ্রস্থতে কি বলা হয়েছে, বানপ্রস্থতে বলা হয়েছে কিন্তু সংসার ত্যাগের কথা বলা হয়েছে, তাই কি না? বানপ্রস্থতে বলা হয়েছে সংসার ত্যাগের কথা। গুরুগৃহে বাস ও বিদ্যাচর্চা, এটা হচ্ছে ব্রহ্মচর্য পালন, এটা প্রত্যেকটা স্টুডেন্টের সত্যিই করণীয়। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে তুমি কিন্তু নিজেকে অনেক ধীর স্থির এবং কি বলবো অনেক স্টুডিয়াস করতে পারো। এটা যারা পালন করো তারা জানো, যারা করো না তারা চেষ্টা করো, আস্তে আস্তে দেখবে তোমরা এই জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসবে, তোমার মাইন্ড কন্ট্রোল থাকবে এবং তোমার স্মৃতিশক্তি এতটা প্রখর হবে তোমরা ধারণার বাইরে। তো ব্রহ্মচর্য পালনটা কিন্তু করো তোমরা। আর যারা এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, আর সমস্ত সাংসারিক বন্ধন ছিন্ন করে যে সন্ন্যাস গ্রহণ করে পরমাত্মার চিন্তায় যে দিন যাপন, এটাকে বলা হয় সন্ন্যাস, এটাকে বলা হয় সন্ন্যাস। আর সংসার ধর্ম পালন, এটাকে বলা হয় তোমার কি ব্রহ্মচর্য, গার্হস্থ। তো গার্হস্থ হচ্ছে সংসার ধর্ম পালন। তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মানুষের যে প্রকৃত যে যাত্রা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা যদি এটাকে মেনে নিতে পারো, এই ব্যাপারটাকে, তাহলে দেখবে খুব সুখে এবং শান্তিতে থাকবে। নেক্সট কোশ্চেন, ডিজিটাল মিডিয়ামকে দেশ হিসাবেও বলা হয়, সেকেন্ড মিডিয়াম, ফোর্থ মিডিয়াম, থার্ড মিডিয়াম, নাকি প্রিমিয়ার মিডিয়াম। তো ডিজিটাল মিডিয়ামকে বলা হয় থার্ড মিডিয়াম। নেক্সট কোশ্চেন, 1971 সালের বাংলাদেশের যুদ্ধে ভারতীয় বায়ুসেনা অভিযানে কোন অপারেশনটি চালানো হয়েছিল? 1971 সালে যে তোমার যখন পাকিস্তান বাংলাদেশের উপর খুব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, তো যে এখন বর্তমান যে পাকিস্তান বাংলাদেশের উপর খুব অত্যাচার হয়েছিল, তখন ভারত সেই অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, আজ তো বাংলাদেশ সেগুলো ভুলে গেছে, আসলে এইখানে অন্য প্রোপাগান্ডা কাজ করছে। বাংলাদেশের অনেক মানুষই ভারতকে ভালোবাসে অবশ্যই, তো অ্যাকচুয়ালি এখানে অন্য কিছু বিষয়ে কাজ করছে। তো যাই হোক, সেই নিয়ে আমি আসবো না। কিন্তু এই যে বায়ুসেনার যে অভ্যুত্থান যে চালানো হয়েছিল, যে অপারেশনটি চালানো হয়েছিল, সেই অপারেশনটির নাম কি? তো মনে রাখবে ক্যাকটাস লিলি। ক্যাকটাস লিলি এই অপারেশনের মাধ্যমে কিন্তু তোমার বাংলাদেশের যুদ্ধে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায়। এবং সেখানে ব্ল্যাকবোর্ড নিয়ে অনেকবার বলেছিলাম, সাইলেন্স কি, ডেজার্ট ফক্স কি, এগুলো নিয়ে বহুবার বলেছি। তো একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে, খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে নিচের কোন প্রাণী বা কোনটি খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে? প্ল্যানেরিয়া। দেখো, প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন, এটা কিন্তু বহুবার বলেছি, পুনরুৎপাদনের মাধ্যমে যে প্রজনন করে সেটা হচ্ছে প্ল্যানেরিয়া। হাইড্রা কি? হাইড্রা হচ্ছে সে হচ্ছে ক্রোকোদ্গম। এবং মনে রাখো, হাইড্রা এবং ইস্ট, হাইড্রা আর কি বললাম, ইস্ট, এই দুটোই হচ্ছে কিসের মাধ্যমে করে? ক্রোকোদ্গমের মাধ্যমে প্রজনন করে কে? হাইড্রা এবং ইস্ট। ওকে, ইস্ট তো এখানে লেখা আছে, হাইড্রা ও ইস্ট। আর স্পাইরোগাইরা, রাইট অ্যান্সার তো অপশান ডি, স্পাইরোগাইরা কিন্তু খণ্ডকরণের মাধ্যমে কিন্তু প্রজনন করে। ড্যাশ দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয়। তো পরমাণু, ভর, অণু, নাকি ওজন? তো কোনো বস্তুর পরিমাণ বোঝাতে অ্যাকচুয়ালি কিন্তু ভরকে বোঝানো হয়। তো কোনো বস্তুর পরিমাণ অ্যাকচুয়ালি ভরকে বোঝানো হয়। ক্লিয়ার? তাই এটা কিন্তু মনে রেখো, ভীষণ ইম্পর্টেন্ট। আর ভরের সিজিএস ও এসআই একক কি? ভরের এসআই একক কি? কেজি, সিজিএস একক হচ্ছে গ্রাম। নেক্সট কোশ্চেন, সোমনাথ মন্দিরটি ভারতের দেশের পশ্চিম উপকূলে অবস্থিত, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, নাকি কেরালা? তো সোমনাথ মন্দির এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত হচ্ছে সোমনাথ মন্দির। নিম্নলিখিত কোন কারণের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নির্ভুলতার কিছু কিছু পরিস্থিতিতে ব্যর্থ হয়? বলছে সেগুলির আকৃতির কারণে, বায়ু প্রতিরোধের জন্য, নাকি ধাতুর জন্য, নাকি নিক্ষেপণ কোণের জন্য? তো মনে রাখবে, এটার কোনোটি, এটা হচ্ছে বায়ুর প্রতিরোধের জন্য। এই যে আকৃতির কারণে না, কেননা ডিজাইন করেছে এইভাবেই, এটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে বড় বড় সায়েন্টিস্ট দ্বারা, তো আকৃতির কারণে কি করে হতে পারে, তাই না? আর ধাতু তো ইউজ করতেই হবে, এবং নিক্ষেপণ কোণ তো অ্যাকুরেট তারা করবেই। তো সেই কারণে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বায়ুর প্রতিরোধের জন্য কিন্তু এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নির্ভুলতার কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়।
নিচের কোন কৃমিটি স্লিপদ অর্থাৎ যেটাকে বলা হয় এলিফ্যান্টিসিস যে একটা রোগ আছে স্লিপদ, যেটা হচ্ছে পা ফুলে যাওয়া, এই রোগের কারণ নিচের কোন কৃমিটি? গোলকৃমি, পিনওয়ার্ম, কেঁচো নাকি ফাইলেরিয়ান কিট? তো ফাইলেরিয়ান কিট এই কৃমির জন্য কিন্তু এই স্লিপদ যে একটা রোগ আছে যেটা পা ফুলে যাওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি দায়ী হচ্ছে ফাইলেরিয়ান কিট, যেটাকে বলা হয় ফাইলেরিয়া তখন তার কারণে কিন্তু এই স্লিপদের রোগ হয়। কে রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন? উমা দাশগুপ্ত, লর্ড বায়রন, ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত? তো রাইট অ্যান্সার যে রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট কোশ্চেন, মধ্যপ্রদেশে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে হাইয়েস্ট? তো 10টি, 3টি, 1টি, 4টি। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার, দেখো পরীক্ষা যদি 9ও দেয় তো 9ও রাইট অ্যান্সার হবে। তোমাকে ঠিক এমনভাবে দেবে, হয় 9 দিলে আর একটা দেবে, 3, 4 এরকম দেবে, খুব ক্লোজ দেবে না। 9 দিলে 10 দেবে না, আর যদি 10 দেয় এখানে যেহেতু 9 নেই তাই 10 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো মধ্যপ্রদেশে অ্যাকচুয়ালি 10টি কিন্তু জাতীয় উদ্যান রয়েছে এবং মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেঞ্চ আছে, আরও অনেক আছে, সেগুলো নিয়ে অন্য এক সময় আলোচনা করা যাবে। নেক্সট কোশ্চেন বলছে, মানুষ স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত, মানে মানুষ যেমন স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত ঠিক সেইভাবে সাপ কার সাথে সম্পর্কিত? উভয়চর প্রাণী, পোকা, সরীসৃপ নাকি জীব? তো জীব তো বটে, কিন্তু অ্যাকচুয়ালি এর রেসপেক্টে মানুষ যেমন স্তন্যপায়ী প্রাণী সেরকম সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী। সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য শহর বানওয়ালি, এটি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, হরিয়ানা, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? এগুলো খুবই আসে, যেমন যদি বলি গুজরাটের হচ্ছে তোমার লোথাল যে বন্দর, সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে আরও আছে। তো বানওয়ালি বর্তমানে কিন্তু হরিয়ানা রাজ্যে কিন্তু অবস্থিত। হরিয়ানা রাজ্যের অবস্থিত কিন্তু সিন্ধু সভ্যতার একটা উল্লেখযোগ্য শহর, সেটা হচ্ছে বানওয়ালি। নেক্সট কোশ্চেন, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখককে? জওহরলাল নেহরু, সালমান রুশদি, শ্রী অরবিন্দ নাকি আর কে নারায়ণ? তো ওয়েটিং ফর দ্য মহাত্মা গ্রন্থটির রচয়িতা হচ্ছে আর কে নারায়ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 48, 1830 সালে বর্তমানকালের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে এটা কিছু নয়, দেশ ব্যবস্থা চালু করা হয়েছিল। 1830 সালে বর্তমানকালের যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে যে ব্যবস্থা চালু করা হয়েছিল সেই ব্যবস্থার নাম কি? এটা বলছে মহলওয়ারি ব্যবস্থা, ইজারাদারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত নাকি রায়তওয়ারি ব্যবস্থা? তো এটা কিন্তু মহলওয়ারি ব্যবস্থা। মনে রাখবে 1830 সালে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে কিন্তু মহলওয়ারি ব্যবস্থা চালু করা হয়েছিল। মিলখা সিংয়ের ছেলে জিভ মিলখা সিং, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, ভলিবল, গলফ নাকি হকি? দেখো মিলখা সিং তো হকি খেলার সাথে জড়িত, তোমরা জানো। মিলখা সিং, সরি হকি বলছি কেন, মিলখা সিং হচ্ছে দৌড়ের সাথে যুক্ত, তাই না? তাকে বলা হয় উড়ন্ত শিখ। হ্যাঁ, উড়ন্ত শিখ মিলখা সিং, তো তিনি দৌড়ের সাথে জড়িত। কিন্তু জিভ মিলখা সিং তিনি কোন খেলার সঙ্গে জড়িত? মনে রেখো তিনি কিন্তু গলফ খেলার সঙ্গে জড়িত। মিলখা সিংয়ের ছেলে যে জিভ মিলখা সিং তিনি গলফ খেলার সঙ্গে জড়িত। বলছে গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে? দেখো এটা অনেকেই ভুল করবে, ঠিক আছে, অনেকেই ভুল করে ফেলবে। আচ্ছা এটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম, কেন করবে ভুল আমি এটা পরে একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা এটার অ্যান্সার তোমরা আমাকে দিও। গ্যাসের কোন ধর্ম বহনযোগ্য হতে সাহায্য করে? গ্যাসটিকে বহনযোগ্য হতে সাহায্য করে, এটা তোমাদের জন্য রেখে দিলাম এই কোশ্চেনটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে যে 58 যে সেট, সেটা আমি তোমাদের আজকে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের যে বেল আইকন আছে সেটাকে অন করে দেবে। দেখবে লাল একটা বেল আইকন থাকে, সেটাকে অন করে দেবে, যাতে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সাথে জুড়ে থাকবে, সেই সাথে আমাদের সাথে জুড়ে থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যেও, সেখানে আমি ভিডিও যে পিডিএফগুলো সেগুলো প্রোভাইড করে দিই। আরেকজন বলেছো যে ভিডিও স্যার অ্যান্সার সহ প্রোভাইড করেন না কেন? তো দেখো এর কারণ একটাই, যে আমি চাই যে তোমরা অ্যান্সার নিজেরা করো, কেন তোমরা অনেকেই আছো প্রিপারেশন করছো অনেক দিন ধরে, তোমরা অ্যান্সার নিজেরা করো এবং পরে আমার ভিডিওর সাথে সেগুলো মিলিয়ে নাও। এতে কি হবে,
এতে আমি যে এক্সট্রা তথ্য দিচ্ছি সেই তথ্যগুলো তোমাদের জানা হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।